তৃণমূল কংগ্রেসে কি শেষমেশ দুর্নীতি নিয়ে মুষল পর্ব শুরু হলো? ববি হাকিম মানে ফিরহাদ হাকিম কলকাতার মেয়র মহানাগরিক, তার ওএসডি মানে অফিসার অন স্পেশাল ডিউটি, অর্থাৎ সরাসরি মেয়রের দপ্তরে কাজ করেন এমন একজন আধিকারিক কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তোলার অভিযোগ। শুনলে একটু খটোমটো লাগতে পারে আপনার। যিনি কাজ করেন মেয়র ফিরহাদ হাকিমের দপ্তরে, তার দপ্তরের বিশেষ আধিকারিক হিসেবে অফিসার অন স্পেশাল ডিউটি, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তুলছিলেন কেন বা তুলবেন কেন, বা আদৌ তুলেছেন কিনা আমরা জানি না, কিন্তু এরকম একটা অভিযোগ এসছে। কিন্তু যাই হোক, সে অভিযোগে প্রাথমিক যে খটকাই থাক না কেন, অভিযোগ এসছে। অভিযোগ কোথায় এসছে? না এসছে সরাসরি ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের অফিসে। অভিযোগ আসার পর যা জানা যাচ্ছে যে ক্যামাক স্ট্রিট থেকে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে শেক্সপিয়ার সরণি থানা, অর্থাৎ ওই অফিস যে থানার এলাকার অন্তর্গত, সেই থানার আধিকারিকদের গোটা বিষয়টি জানানো হয়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ক্যামাক স্ট্রিটের অফিসে বসেই পুলিশ এসে অভিযোগকারীদের কাছ থেকে এই অভিযোগটি বিস্তারিতভাবে লিপিবদ্ধ করে এবং সেই মাফিক প্রাথমিক তদন্তের কাজ শুরু করেছে। গোটা বিষয়টা সামনে আসার পর ফিরহাদ হাকিম রীতিমতো অবাক। তার দপ্তরের বিশেষ আধিকারিকের, বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তাকে কেন জানানো হলো না? এটা অবশ্যই তার প্রাথমিক প্রশ্ন। একই সঙ্গে অবিশ্বাস্য। অবিশ্বাস একটা শুরুতেও ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কেউ যদি এমন অভিযোগ নিয়ে এসেও থাকেন যে কলকাতার মেয়র মহানাগরিক ফিরহাদ হাকিমের অফিসে থাকা একজন বিশেষ আধিকারিক, বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তুলছেন, তাহলে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে প্রথম এই তথ্য বা এই অভিযোগ যাচাই করার কথা সরাসরি ফিরহাদ হাকিমকে ফোন করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের মধ্যে নিশ্চয়ই কথাবার্তা হয়, তৃণমূলের শীর্ষস্তরের দুই নেতার মধ্যে নিশ্চয়ই কথা হয়, কথা আছে, কথা বলার মতো সম্পর্ক আছে। কিন্তু অভিষেক ফোন করেননি, তার অফিস থেকেও কেউ ফোন করেননি, সরাসরি থানাকে ডেকে নিয়ে এসে, পুলিশকে ডেকে নিয়ে এসে সে অভিযোগ লিপিবদ্ধ করিয়ে নেওয়া। এতে আবার ফিরহাদ হাকিমের বিস্তর অবিশ্বাস আছে। তার বক্তব্য কেউ তো অকারণও করে থাকতে পারে। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি আপনার ওই অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জি, যার নামে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং দায়ের হওয়ার পদ্ধতিটাও বলা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অভিযোগ জানাতে আসা মানুষদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগটা দায়ের করেছে, তারপরে কি আপনি অভিযুক্ত এই আধিকারিককে তার দায়িত্ব থেকে সরিয়ে দেবেন? ফিরহাদের উত্তর বলে দিচ্ছে এই অভিযোগের সত্যতা তিনি মানেন না। এখানেও অবিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বসে করা অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের পক্ষ থেকে যে অভিযোগ লিপিবদ্ধ করানোর জন্য এত কাণ্ড করা হলো, সেই অভিযোগের সত্যতাই মানেন না মেয়র। সেটা কি এই কারণে যে তার উপরে প্রাথমিক অবিশ্বাসটা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই? অর্থাৎ তার অবিশ্বাস নেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের ভিতরে দুর্নীতির বিরুদ্ধে এই যে লড়াই, সেই লড়াইটা কি তাহলে আসলে এই মুহূর্তে কোথাও ক্ষমতা দখলের লড়াই, অবিশ্বাসের লড়াই? ফিরহাদ বিশ্বাস করেন না অভিষেককে, অভিষেক বিশ্বাস করেন না ফিরহাদকে। আসল লড়াইটা দুর্নীতির বিরুদ্ধেই তো, নাকি অন্য কোনো কারণে? দুর্নীতি একটা অজুহাত মাত্র। আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। দুর্নীতি শাসক দলের নতুন নয়, প্রথম সারির নেতা মন্ত্রীর জেলের ঘানিটা নাও নতুন নয়। তবে নতুন হলো তৃণমূলের শীর্ষে দুর্নীতি নিয়ে একেবারে মুখোমুখি লড়াই। অভিযোগ ফিরহাদ হাকিমের ওএসডি, অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটির বিরুদ্ধে। অভিযোগ ফিরহাদের ওএসডি টাকা তুলছেন অভিষেকের নাম করে, তাই নিজের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ ডাকিয়ে অভিযোগ দায়েরের নির্দেশ দিলেন অভিষেক। কথাই বললেন না মেয়রের সঙ্গে। গতকালকে
আচমকাই শেক্সপিয়ার সরণি থানার ওসিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের যে অফিস সেখানে ডেকে পাঠানো হয় এবং সেখানে একটি অভিযোগ দায়ের করেন ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে। কারণ ফিরহাদ হাকিমের ওএসডি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে বিভিন্ন দপ্তর থেকে টাকা তুলেছে। ফিরহাদকে সরাসরি বললেই তো আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াতে পারতেন অভিষেক, নাকি বিশ্বাস ছিল না যে ফিরহাদ ব্যবস্থা নেবেন? ওদিকে তার দপ্তরের আধিকারিক টাকা তোলে, বিশ্বাসই হচ্ছে না ফিরহাদের। বলছেন জানেন না এসব, কিচ্ছু জানি না। আমি আপনার কাছে শুনলাম, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারত, আমি ইনকোয়ারি করব। সরাবেনও না এখন ওই আধিকারিককে? কেউ তো মিথ্যে অভিযোগ করতে পারেন। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো? অভিষেকের নির্দেশে করানো অভিযোগ মিথ্যে হতে পারে? অভিষেককে বিশ্বাস করেন না ফিরহাদ? তৃণমূলের অভ্যন্তরে দুর্নীতি ইস্যুকে সামনে রেখে তাহলে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হতে চলেছেন? তাহলে কি বলা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অভ্যন্তরে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন, নাকি এর মধ্যেও কোনো রাজনৈতিক কৌশল রয়েছে? তৃণমূলের শীর্ষে দুর্নীতি নিয়ে এত অবিশ্বাস? তৃণমূলের শীর্ষে এবার মুষল পর্ব শুরু। মমতার তৃণমূল আজ অবিশ্বাসের তৃণমূল। রিপাবলিক বাংলা। প্রশ্ন ঠিক এখানেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কি এখন অবিশ্বাসের তৃণমূল? অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন না ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে সে অভিযোগ ফিরহাদ হাকিমকে জানালে তিনি বিভাগীয় তদন্ত করলে ঠিক তদন্ত হবে, অফিসার শাস্তি পাবেন যদি তিনি দুর্নীতি করে থাকেন। আবার ফিরহাদ হাকিম বিশ্বাস করেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার নির্দেশে পুলিশকে দিয়ে যে অভিযোগ লিপিবদ্ধ করানো হয়েছে তার দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই অভিযোগের সত্যতা আছে। তিনি বলছেন কত লোকই তো এরকম অভিযোগ করতে পারে, সরাবো কেন? অর্থাৎ অভিযোগের প্রাথমিক সত্যতা নিয়েই প্রশ্ন আছে ফিরহাদ হাকিমের মনে। আমার তাই প্রশ্ন, আমার বিতর্ক শুরু করার আজকের প্রথম অগ্নিপাত। তৃণমূলে অবিশ্বাস, ক্ষমতা কাড়তে দুর্নীতির তাস, হঠাৎ আকাশ থেকে প্রশ্ন এসে পড়ছে না। আপনাদের মনে করিয়ে দিই, লোকসভা নির্বাচনের আগে তাপস রায় তৃণমূল কংগ্রেস ছাড়ার আগে বলেছিলেন দুর্নীতি আর তার বিরুদ্ধে তদন্ত, সে তদন্তে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি তাদের এসে পড়া, তা নিয়ে দলের ভিতরে চূড়ান্ত বৈষম্য আছে, কাকে কোন চোখে দেখা হবে। বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটাও ফোন করেননি, তার দলের তরফ থেকে কেউ খোঁজ নেননি, ইডি তার বাড়িতে তল্লাশি করে যাওয়ার পরও 3 মাস। অথচ জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও ঘটনা ঘটেছে অন্যরকম। সরাসরি বলেছিলেন তাপস রায় তৃণমূলের দুর্নীতি এখন ক্ষমতার লড়াইয়ের একটা অস্ত্র। ঠিক সেটাই কি এক্ষেত্রেও সত্যি? ফিরহাদ হাকিম বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলে দুর্নীতিকে কেন্দ্র করে মুষল পর্ব শুরু হলো। দুর্নীতি এখন ক্ষমতা কাড়ার তাস মাত্র। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন একে একে পরিচয় করে দিই আপনাদের সঙ্গে। আমার একদম বাঁদিকে এই মুহূর্তে রয়েছেন রুবি গুপ্ত, তেজস জলকন্যার পার্টির পক্ষ থেকে তাদের নেত্রী। আমার সঙ্গে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। আমার ঠিক ডান দিকে রয়েছেন নির্মলা মুখোপাধ্যায়, বর্ষিয়ান সাংবাদিক। আমি শুরু করি নির্মলাবাবু আপনার কাছ থেকে। এমন একটা অভিযোগ এমন সময় হঠাৎ করে এসে পড়লো যখন আরজি কর চাপা দিতে একবার উৎসব, আরেকবার বন্যার কথা বলে বন্যার প্রসঙ্গ সামনে এনে প্রবলভাবে প্রত্যাখ্যাত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা তো ব্যাকফায়ারই করে গেল। জগন্নাথবাবুরা কি সব চিঠি ফিটি দেখালেন সরাসরি ডিএমদের, ডিভিসির। এখন এই একটা সময়ে হঠাৎ করে এমন একটা ঘটনা সামনে এলো যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে সরাসরি কাউকে পুলিশের কাছে অভিযোগ লিপিবদ্ধ করতে পাঠানো হচ্ছে, যে সে লোক নয়, মেয়রের দফতরের ওএসডি। মেয়র জানেন না, সংবাদ মাধ্যম থেকে জানছেন, আবার জানার পরে বিশ্বাস করছেন না এমন কাজ তিনি করে থাকতে পারেন বলে। নির্মলাবাবু, তৃণমূলে কি সত্যি দুর্নীতিকে কেন্দ্র করে মুষল পর্ব চলছে একেবারে শীর্ষে? দেখুন, একটা জিনিস তো খুব পরিষ্কার হয়ে গেছে, একটা বাতাবরণ তৈরি হয়েছে যে তৃণমূল তোলাবাজির দল, তৃণমূল কাটমানি নেওয়ার দল, তৃণমূল দুর্নীতি পরায়ণের দল।
সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি বিচার করতে আরম্ভ করেন তাহলে এই বিচারটা খুব দূর এগোবে না। যদি এর কোনো সূক্ষ্ম বিচার করেন তাহলে দেখবেন যে এটার মধ্যে একটা কোনো বাস্তবতা আছে। যে ঘটনাগুলো হয়েছে, যেটা হয়েছে এখানে অয়ন ঘোষ দস্তিদার যিনি বোধহয় কমপ্লেনটা করেছেন, ঠিক, এবং কালী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমপ্লেনটা করা হয়েছে। এখানে লড়াইটা দুজনের মধ্যে নয়, এটা লড়াইটা একেবারেই মানে চলে গেছে আরও বৃহত্তর পার্সপেক্টিভে, যেখানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ফিরহাদ হাকিম। কিন্তু আমাকে দুটো কথা বলুন, সেটা দর্শকরাও বলবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে তোলাবাজি করা যায় এটা প্রমাণ হলো তো? সেটা প্রমাণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরেরই লোক। কিভাবে? তার কারণ হচ্ছে ওই যেটা বারবার বলছেন, যেটা ফিরহাদ হাকিম, যে আমাকে তো জানালেই পারতেন, ওখানে গিয়ে পুলিশে গিয়ে কমপ্লেন করার তো দরকার ছিল না, আমি যা ব্যবস্থা নেবার নিতাম। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে প্যাঁচে ফেলতে গিয়ে নিজে প্যাঁচে পড়লেন না তো? আপনার নামে টাকা উঠছে, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনারই দলের একজন সিনিয়র লিডার, যে কিনা কলকাতার মেয়র, তার ওএসডির বিরুদ্ধে অভিযোগ করছে আপনারই লোক। সুতরাং এটা আপনাদের একদম অন্তর্দলীয় কোন্দল, বিরোধীরা এর সুযোগ নেবে, এটা একটা বিরোধীদের কাছে ফুল টস। আপনি বলছেন এর মধ্যে প্রমাণ হয়ে গেল একটাই কথা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা ওঠে না। তাহলে সেটা যদি প্রমাণ হয়, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও টাকা ওঠে, এই প্রমাণটাও হতে পারে কেউ একটা। কিন্তু মুশকিলটা একটাই, যে তৃণমূল দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স্যাক্টলি বিরাগ ভাজনটা কে আজ অবধি বোঝা যায়নি। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোয়ালিটি উনি বুঝতে দেননি। না, তার জন্য কি বিরাগ ভাজন তৈরি করার চেষ্টা চলছে? তা জানি না। বিরাগ ভাজন যে তৈরি, এই অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ফিরহাদ হাকিমের ওএসডি দাঁড়ান, আপনাকে আমি বলছি, তাহলে কি ফিরহাদ হাকিম একটু বিরাগ ভাজন হতে পারে? না না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদ হাকিমের ডিফারেন্সটা আজকের নয়। যখন মেয়র হবার ছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, যা আমরা জানি, বাবুল সুপ্রিয় মেয়র হোক, কিন্তু সেটা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিমান করে চলে গেছিলেন, দিল্লিতে ছিলেন যখন উনি শপথ নেন। সুতরাং এই লড়াইটা আজকের লড়াই না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম তৃণমূলের সপ্তরথীর লড়াই আজ নতুন নয়, পুরনো লড়াই। এই লড়াইটা বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে বন্যা, আরজি করের মতো ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আর অন্য জিনিসগুলো অন্যদিকে, সবটাই তার অ্যাগেনস্টে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ফিরহাদ হাকিম কতটা ইম্পর্টেন্ট আপনি আমাকে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কতটা ইম্পর্টেন্ট যে আজকে পুলিশে গিয়ে কমপ্লেন করতে হচ্ছে? তার মানে এখানে দলের মধ্যে একটা কোনো ইকুয়েশন কাজ করে, যে ইকুয়েশনটা সবসময় একটা ডাইভার্সনারি ট্যাকটিক্সের মধ্যে যায়। বেশ, এখানে শতরূপ উপস্থিত নেই, শতরূপ আসবেন সিপিএম এর পক্ষ থেকে। শতরূপ এলেও আমি কথাটা তুলতে পারি, কিন্তু আমি অনির্বাণের কাছে যাওয়ার আগে অনির্বাণ এই কথাটা বলবোই, এটা স্বীকার করতে বোধহয় আমাদের কারোরই বাধা নেই। জগন্নাথ দাও দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। জগন্নাথ দা এর আগের আমলে, মানে বাম আমলে, যদি কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে শাসক দলের অভিযোগ উঠতো, আমরা দেখতাম ব্যাপারটা পার্টির মধ্যে প্রায় মিটে যায়। পার্টি তদন্ত কমিশন বসায়, পার্টি বিচার করে, পার্টি বলে দুর্নীতিগ্রস্ত বলে বার করে দেওয়া হলো। কিন্তু সেই লোকটার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা কেন হলো না, এর উত্তর কখনো আমরা পেতাম না। সেদিক থেকে অনির্বাণ, সেদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যারা অভিযোগ জানাতে এসেছিলেন, তিনি বিষয়টা পার্টির ভিতরে মিটিয়ে না নিয়ে, বা ফিরহাদ হাকিমকে ফোন করে জানিয়ে দলের মধ্যে ব্যাপারটা মীমাংসা করে না নিয়ে, তদন্ত কমিশন তৈরি না করে সরাসরি পুলিশের কাছে পাঠিয়ে একটা অত্যন্ত নৈতিক অবস্থান নিয়েছে, বুঝলাম। কিন্তু এই নৈতিক অবস্থানটা দুর্নীতির বিরুদ্ধে তিনি কি নিতান্ত নৈতিক কারণে নিলেন নাকি রাজনৈতিক কারণে নিলেন? আপনার কি মনে হয়? দেখুন, যেভাবে দেখতে চান, ফিরহাদ হাকিমের ওএসডি না হয়ে, জিজ্ঞাসা করছি বাই চান্স ধরুন ফিরহাদ হাকিমের ওএসডি নন, এমন কারোর ওএসডি যিনি ববি হাকিমের, মাফ করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব কাছের নেতা, একই জিনিস করতেন কি?
দেখুন সেটা তো স্পেকুলেটিভ প্রশ্ন হয়ে গেল, তার একটা স্পেকুলেটিভ উত্তর আমি আমার সুবিধা মতো দিতেই পারি, কিন্তু আমি দেবো না। আমি শুধু মনে করিয়ে দিতে চাই যে এই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে নির্মলদা যে কথাটি বলে শুরু করলেন যে তৃণমূলের সঙ্গে দুর্নীতির একটা অভিযোগের প্রশ্নে যে তারা মাঝে মাঝেই অভিযুক্ত হচ্ছেন রাজনৈতিকভাবে, এটা নির্মলদা একদম ঠিক বলেছেন। কিন্তু উল্টো দিকটাও একই সঙ্গে রয়েছে যে যতই অভিযুক্ত হচ্ছেন তার কোনোটাই প্রমাণ তো দূরের কথা, ট্রায়াল স্টেজ অবধিও যাচ্ছে না। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি হেভিওয়েটদের কথা বলি, খুচরো নেতাদের কথা বাদ দিই, জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ চ্যাটার্জি বাদ দিয়ে প্রত্যেকেই বেল পেয়ে গেছেন, এবং শুধু বেল পেয়েছেন তাই নয়, দেখুন ইডির মামলায় অনুব্রত মণ্ডল যে রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে বেল পাচ্ছেন, সেখানে চার্জশিটের যে তথ্য কোর্ট উল্লেখ করে দিচ্ছে যে 2009 সালে অনুব্রত মণ্ডলকে টাকা দেওয়া হয়েছিল 2015 সালে গরু পাচার হবে বলে। এটা ইডির চার্জশিটের কথা উল্লেখ করে তারপরে অনেক অবজারভেশন রয়েছে যে অত্যন্ত দুর্বল তথ্য প্রমাণ ইত্যাদি, তারপর তাকে বেল দেওয়া হচ্ছে। আপনি ভেবে দেখুন যে তৃণমূলের যে হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ এতবার এসছে, তার কোনটা সত্যি মিথ্যা আমি বিচারে গেলামই না। আমি শুধু এইটুকু দেখতে পেলাম যে 2 বছর 1.5 বছর 1 বছর ধরে সবাই জেলে থেকেছেন। নারদার মামলার সময় আমরা রোজভ্যালি মামলার সময় আমরা দেখেছিলাম, এবং তারপরে তারা জামিন পেয়ে গেছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছি যে ইডির দাবি যে বামফ্রন্ট আমলে 2009 সিপিএমের রমরমা সময়ে নাকি অনুব্রত মণ্ডলকে টাকা দেওয়া হয়েছিল যাতে 2015 সালে গিয়ে গরুগুলো পাচার করা যায়। এই যদি ইডির চার্জশিটের অভিযোগের সারবত্তা হয়ে থাকে, আপনি আমাকে বলুন নির্মলদা যে দুর্নীতির কথা বলে আসছেন তৃণমূলের সঙ্গে অঙ্গাঙ্গী জড়িত ইত্যাদি, তার উল্টো দিকটা যদি আমি এইটা বলি যে অত্যন্ত না যাই হোক, মানে হ্যাঁ অভিযোগের কথাই বলি, আমি উল্টো দিকটা যদি এইটা বলি যে অভিযোগের সারবত্তাগুলি এতই ঠুনকো যে চার্জশিট এরকম হাস্যকর দাবি করতে হচ্ছে ইডিকে এবং জামিন হয়ে যায়। বুঝলাম, আমার একটাই প্রশ্ন অনির্বাণ, এই চার্জশিটগুলো থাকা, এই অভিযোগগুলো জিয়ে থাকা, ইডি সিবিআই এর খবরে থাকা, এটা কি তৃণমূলের ভিতরেও এখন কিছু লোকের খুব পছন্দের হয়ে গিয়েছে? দেখুন ইডি সিবিআই মানে এই দুর্নীতি থেকে একটা তাস আপনাদের দলে ক্ষমতা দখলের জন্য। দেখুন দুর্নীতির অভিযোগ আর দুর্নীতি অ্যাকচুয়ালি হওয়া দুটো তো সবসময় এক নয় তো, সেই কারণে তো জিজ্ঞাসা করছি। এইখানে ধরুন প্রথম যখন ইডি সিবিআই ফিরহাদ হাকিমের ওএসডি সত্যিই টাকা তুলেছিলেন কিনা সেটা অনেক পরের কথা, কিন্তু আপাতত ফিরহাদ হাকিমকে কলকাতার মেয়র পদে যদি কারোর অপছন্দ হয়, তাকে সরানোর জন্য তার ওএসডির বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ বিরাট বড় অভিযোগ, দেখুন পুলিশে কমপ্লেইন হয়ে গেছে, অভিযোগ করে থাকেন, অভিযোগ যদি কেউ করে থাকেন পুলিশের কাছে অভিযোগ গেছে, তারা তদন্ত করবেন, করে তাদের মতো রিপোর্ট দেবেন, সেটা তার আইনি প্রক্রিয়া। হ্যাঁ, যার ফলে এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু নির্মলদার কথা সূত্র ধরে আমি আসছিলাম যে দুর্নীতিটাকে আপনারা কোটেশন মার্কের মধ্যে রেখেছেন, এইটা তো একটা বড় ইস্যু থেকেছে রাজনৈতিকভাবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে সিপিএম এবং বিজেপির যৌথ প্রযোজনায় মামলাগুলি তদন্ত ইডি সিবিআইয়ের হাতে চলে গেছে, এবং তার ফলাফল কি হচ্ছে কিন্তু অনির্বাণ দেখতে পাচ্ছি। অনির্বাণ এখানে এবারের অভিনবত্ব এখানেই, জগন্নাথ বাবু এবারের অভিনবত্ব এখানেই, আমি জানি না সেটা আপনাদেরকে কিছুটা রিলিফ দেবে কিনা। এই যে ইডি সিবিআই কি সিপিএম ইডি এই সমস্ত বলছিলেন যৌথ প্রযোজনা, এবার কিন্তু কোনো যৌথ প্রযোজককে ভরসা রাখা হচ্ছে না, সিঙ্গেল প্রযোজক, সিঙ্গেল প্রডিউসার। রাজ্যের সরকারের ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ, তাকে ডেকে আনছেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিসে, তাদেরকে দিয়ে অভিযোগ লিপিবদ্ধ করাচ্ছেন। মানে সিবিআই ইডির হাতে যাওয়ার কোনো চান্স নেই। কিন্তু তাপস রায় যেটা গন্ধ পেয়েছিলেন দলের ভিতর থেকে নাকি কারা সব খবর দিয়েছে, মিথ্যে খবর দিয়ে তার বাড়িতে রেড করিয়েছে, এসবের কোনো সুযোগ রাখা হচ্ছে না। আর খুব অদ্ভুতভাবে জগন্নাথবাবু এবার আমার আরেকটা জিনিসও মনে হচ্ছে, মানে আমার মনে হচ্ছে না, আমি যা শুনছি আমি আপনাকে শোনাচ্ছি, শুভেন্দু অধিকারী কিন্তু সব আগে থেকেই জানতেন, মানে অভিযোগটা সম্পর্কে জানতেন। একবার শুনুন, আমি শোনাচ্ছি শুভেন্দু অধিকারী কি বলেছে। রিকল করুন মেমোরি না, এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসির, ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। সে যিনি করছেন ওখানে তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি। জগন্নাথবাবু আমি যা বুঝতে পারলাম, কালীচরণ বন্দ্যোপাধ্যায় যে দোষী এ বিষয়ে অন্তত দুজন নিঃসন্দেহ। একজনের নাম যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম, যিনি পুলিশকে দিয়ে অভিযোগটা লিপিবদ্ধ করিয়েছেন, দ্বিতীয়জন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি পারতপক্ষে রাজ্যের কোনো রাজনৈতিক ইস্যুতে তাদের এমন ঐক্যমত্য দেখিনি এর আগে। আমি দুটো কথা বললাম, এক, সিবিআই ইডি সিনে নেই, পুরোটা রাজ্য পুলিশ, এবং শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অদ্ভুত ঐক্যমত্য একটা দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। আপনাদের কি কিছুটা রিলিফ দিচ্ছে ব্যাপারগুলো এবার আস্তে আস্তে? দেখুন, এক তো অভিযোগ অত্যন্ত গুরুতর, এমনিতে
কলকাতা কর্পোরেশনকে কলকাতার যারা বাসিন্দা তারা চোরপোরেশন বলে। মানে কর্পোরেশনে চুরি হয়, ডাকাতি হয়, কাটমানি তোলা হয়, সিন্ডিকেটবাজি হয়, আগেও হতো এবং তৃণমূল আমলে তো ফুলে ফেপে উঠেছে, সে নিয়ে কিছু বলারই নেই। এবং এই যে ওএসডির বিরুদ্ধে এই অভিযোগগুলি উঠেছে, কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিমকে কিন্তু জবাব দিতে হবে যে বিল্ডিং প্ল্যান, রোড প্ল্যানিং, ওয়াটার সাপ্লাই, ডেভেলপমেন্ট এবং কর্পোরেশনের পোস্টিং ট্রান্সফার এগুলো স্বচ্ছতার সঙ্গে চলছে কিনা। অভিযোগ তোলাবাজির কি উঠেছে কিনা জানি না, কিন্তু কর্পোরেশনের ভিতরে এই এতগুলি বিভাগ ওই তথাকথিত ওএসডি দেখতেন। ফিরহাদ হাকিমকে কিন্তু আজকে যেহেতু তাদের তথাকথিত সেনাপতির এই অভিযোগ করেছেন, সেনাপতির দপ্তর থেকে তাদের এই অভিযোগ তোলা হয়েছে, সুতরাং এই জবাব ফিরহাদ হাকিমকে দিতে হবে। কিন্তু এটা একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম ফিরহাদ হাকিম এরকম দেখলে চলবে না। বস্তুত এই লড়াই সেনাপতির তথাকথিত রানীমাকে কিস্তিমাতের শেষ চাল দেওয়া ও ফিরহাদ হাকিমকে ফেলে দিয়ে, ফিরহাদ হাকিমকে কালিমা লিপ্ত করে ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের আগে যে তৃণমূল নেতারা ছিলেন, শোভন চট্টোপাধ্যায় আউট, পার্থ চট্টোপাধ্যায় জেলে, মুকুল রায় আউট, জ্যোতিপ্রিয় মল্লিক আউট, অরূপ বিশ্বাসকে এখন তৃণমূলের অন্দরে অনেকে অরূপ অবিশ্বাস বলে, কারণ ওকে কেউ বিশ্বাস করে না, ও কোন দিকে আছে কে আছে কেউ জানে না। সেজন্য লাস্ট যিনি আছেন এবং এখনো লড়াই করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, কোম্পানির মালিকের হয়ে, তিনি হচ্ছেন ফিরহাদ হাকিম। এখন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর দেখছেন যে এই মালিকের যে শেষ লোকটা, এই লোকটাকে কালিমালিপ্ত করে বাদ হতে পারে তিনি অভিযুক্ত, তাকে যদি আমি আউট করে দিতে পারি। দেখুন ধীরে ধীরে, এবং কখন হলো আর একটি ঘটনা আপনাদের চোখ এড়িয়ে যাচ্ছে, বীরভূমের প্রশাসনিক বৈঠকে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে এলেন যে এই জেলা থেকে অবৈধ বালি, পাথর এবং কয়লার টাকা উঠছে এবং ডিএমকে শাসানে দিলেন, লাইভ টেলিকাস্ট হলো, সবাই বললেন যে আপনি দেখুন। একই ঘটনা নবান্নের প্রশাসনিক বৈঠকে উনি বলেছিলেন। এই যে টাকা, আমি সরাসরি অভিযোগ করছি যে হ্যাঁ, বীরভূমের মাটি থেকে কয়লা, বালি এবং পাথরের যে টাকা, এই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে পৌঁছায়। এবং এই কথা যখন মন্ত্রী রানীমা যখন বলছেন, তার একদিন পরে সেনাপতি হচ্ছেন রানীমার যে সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, তার বিরুদ্ধে এফআইআর কালীশঙ্কর বন্দ্যোপাধ্যায় ওএসডি কার, ববি হাকিমের। তিনি যদি টাকাই তুলবেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলতে যাবেন কেন? তিনি তো ববি হাকিমের নাম করে টাকা তুলবেন। আমার কোনো সহচর, আমার কোনো সিকিউরিটি, আমার কোনো ঘনিষ্ঠ লোক টাকা যদি তুলতে হয় তাহলে তো ববি হাকিমের নামেই টাকা তুলবে। জগন্নাথবাবুকে আমি একটা প্রশ্ন শুনি না, আপনি সমানে বলছেন রানীমার কথা বলছেন, চেয়ারম্যানকে, মানে পুরো এটা যারা বলছেন কোম্পানির মালিক চেয়ারম্যানকে, এটা কি পুরো চেয়ারম্যানকে সরানোর একটা পরিকল্পনা? না, দেখুন, ম্যানেজিং ডিরেক্টর কোম্পানির মালিকের শেষ লোকটাকে শেষ করতে না, কিন্তু আপনি যে জেলার নাম নিলেন জগন্নাথবাবু, আপনি যে জেলার নাম নিলেন, মানে আপনার আমার জন্মভূমি দুজনেরই অদ্ভুতভাবে যে কোনো কারণেই হোক, তো সেই জেলাতে মাঝখানে আরেকটা ঘটনা ঘটে গেছে, আপনি কি সেটাতে নজর দিতে চাইছেন না? এই কয়লা, বালি, পাথর, অনুব্রত মণ্ডলের ফিরে আসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, মাঝখানে একটা কাজল শেখ তো আছে, কাজল শেখের সর্বশেষ বক্তব্যটা, কাজল কি সব খেলার কথা বলছেন? একবার শুনুন, আপনারাও শুনুন, আপনি শুনুন কাজল কি বলছেন। আমি দাবা খেলা খেলতে জানি, হাডুডু খেলতে জানি, খেলা হবে গান শুনলে, লাভ হবে না বন্ধু। এই খেলার সঙ্গে কি কলকাতার খেলা কোনো যোগ আছে? পরিষ্কার কথা, ন্যাড়া লড়ে খুঁটির জোরে। আমার এই বীরভূমের যে ন্যাড়ার কথা দেখাচ্ছেন, এই ন্যাড়ার খুঁটিকে কে? আপনারাই বলুন, সেনাপতি। এবং এই সেনাপতির নামে বীরভূম থেকে প্রতি মাসে যে টাকা আক্ষরিক অর্থে উঠছে তার তদন্ত চাই, এবং মুখ্যমন্ত্রী বারবার বলার পরে তার তদন্ত হচ্ছে না কেন? হোক তার তদন্ত, তার তদন্ত হোক। জগন্নাথবাবু একটা প্রশ্নের লোভ, আমি আসছি, আমি জগন্নাথ দাদের মুখে এইসব তদন্ত আর মানায়? আপনি বলুন তো, সিপিএম আমলে অনুব্রত মণ্ডলকে টাকা দিতে 2015 হবে বলে, এই হচ্ছে ইডির চার্জশিট, এরপর ওরা তদন্তের কথা বলে। অনির্বাণ, আমার একটাই প্রশ্ন এক্ষেত্রে, বললেন আমার অনির্বাণের কাছে একটা অনুরোধ, আমার কাছে তদন্ত করে, আমি তাহলে এই সেনাপতির অভিযোগটা ইডির কাছে পাঠিয়ে দাও। আপনাদের
সেনাপতির অভিযোগ ইডির কাছে পাঠিয়ে দেওয়া হয়। অনির্বাণ বলছি যে ইডি সিবিআই আপনি যেটা বলছেন তার ভাবমূর্তি নিয়ে কোনো সত্যি সংকটজনক অবস্থান তৈরি হচ্ছে না? বলছি হয়েছে কি না জমা দেওয়া চার্জশিট নিয়ে কোর্ট কি বলেছে আমি শুধু সেইটুকু বললাম, আমি কোনো ওপিনিয়ন দিই না। আমি জিজ্ঞাসা করছি তাহলে কি তাপস রায়ের বাড়িতে ইডি পাঠানোর মতো অবস্থা এখন আর নেই, ওই জন্য সরাসরি ববি হাকিমের জন্য কলকাতা পুলিশ এমডি ধরুন কথা জিজ্ঞাসা করি। তাপস রায় বাবু যেটা বলেছিলেন সুদীপ ব্যানার্জির কথা ইডি নাকি গেছিল, তাই তো? এটা বলেছিলেন, আমি জানি না, উনি বলেছিলেন দলে কারো কথা নিজেই বলেছিলেন যখন তিনি ছাড়বেন নিজেই বলেছিলেন। হ্যাঁ, উনি সুদীপ ব্যানার্জির নাম নিয়েছিলেন। হ্যাঁ, নিয়েছিলেন তো। তাহলে ইডি একজন তৃণমূল নেতার কথায় নাকি আর একজনের বাড়িতে যাচ্ছে? ইডি শুভেন্দু বাবুর কথাতেও যায়, সুদীপ বাবুর কথাতেও যায়, কদিন পর আপনি বললেও যাবে, আমি বললেও যাবে। না, কলকাতা পুলিশ কি যায়? কেটারিং সার্ভিস যায়, কলকাতা আমি বললেই চলে যায়। কলকাতা পুলিশ কি যায়? আমি তো আপাতত দেখছি ক্যাম্পাস স্ট্রিটে গেছে। কলকাতা পুলিশ কার বাড়ি যায় না যায় সেই নিয়ে কথার আগে তো ইডির কথা উঠছে। আজকে আমরা ইডি নিয়ে আমরা এত কথা আচ্ছা জগন্নাথ বাবু একটা কলকাতা পুলিশ না হয় রাজ্যের সরকারের কোনো সরকারি দলের নেতার কথা ইডি সিবিআই এর পারদর্শিতা নাকি ওঠা বসে না আসবে। অনির্বাণ ইডি সিবিআই পারদর্শিতার থেকেও আজকে যেটা হচ্ছে যে এখন ওটা নিয়ে কথা বলবেন আপনাদের সেনাপতির কাছে পাঠানো অভিযোগটা কি সত্যি না? আমি দুর্নীতির কথা আছি। জগন্নাথ বাবু আমাকে একটা কথার উত্তর দিন তো, আমাকে একটা কথার উত্তর দেবেন প্লিজ। নরেন্দ্র মোদীর প্রথম একাদশে খেলতে না পারা কোনো একজন যিনি এখানে প্রথম একাদশে খেলতে এসেছিলেন, আপাতত রিজার্ভ বেঞ্চে বসে আছে, তাকে কলকাতাতে অন্তত প্রথম একাদশে খেলানোর ইচ্ছা আছে বা ভীষণভাবে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি এর মধ্যে কোথাও আছে? না একদম, বা তিনি এলে কি আপনাদের একটু ভালো লাগবে? পরিষ্কার কথা পরিষ্কার করে বলুন, ফিরহাদ হাকিমের জায়গায় বাবুল সুপ্রিয়কে দেখতে পেলে কেমন লাগবে কলকাতার মেয়র হিসেবে? পরিষ্কার জেনে রাখুন, এটা হচ্ছে পরিচ্ছন্ন তো নাকি কোম্পানির মালিকের সঙ্গে ম্যানেজিং ডিরেক্টরের গোলমাল, এবং কোম্পানির মালিকের শেষ লোকটি যিনি আছেন প্রশাসন গ্রাস করে নিয়েছে, দল গ্রাস করে নিয়েছে, এবং এখন মালিকের শেষ লোকটিকে বলছি বাবুল সুপ্রিয়কে ইডি সিবিআই কেউ ডাকেনি তাড়ানোর জন্য। বলছি বাবুল সুপ্রিয়কে ইডি সিবিআই ডাকেনি। দেখুন, বাবুল সুপ্রিয়কে আমরা স্বাগত জানাবো, কারণ বাবুল সুপ্রিয়ই প্রথম গিয়েছিলেন এই তৃণমূল আর না এই তৃণমূল আর। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, এই তৃণমূলের ভিতরে আপাতত দুর্নীতি নিয়ে লড়াইটা, এটা কি নীতির লড়াই না রাজনৈতিক লড়াই? আমি বুঝতে পারছি না। একটা কথা আমি ভাবছি, যখন দুপুর থেকে খবরটা দেখলাম, মানে একটা লোক কত বড় চোর হলে তাকে অভিষেক ব্যানার্জিরও চোর মনে হতে পারে। আমি ভাবছি এই লোকটার একটা ছবি বড় করে বাঁধিয়ে আমার বাড়িতে রাখবো। আপনি চিন্তা করতে পারেন, ভাইপো কাউকে চোর বলছে। তোমার প্রশ্নের উত্তরে আসার আগে অনির্বাণ, আমি যে কথাগুলো শুনলাম আমি দু একটা কথা বলি। একটা কথা হচ্ছে, অনির্বাণ বলতে অনির্বাণ ব্যানার্জি অ্যাডভোকেট হিসেবে জানার কথা, ও যেটা বলছে ইডির সুদীপ ব্যানার্জির কথাতেও চলে যায়, শুভেন্দুর কথাতেও চলে যায়। ইডির কাছে যদি ইডি বা ইনকাম ট্যাক্স এমন কতগুলো সংস্থা যাদের কাছে যদি, আমি তো কেউ নই, একেবারে লেম্যান বা তুমি বা অনির্বাণ বা যে কেউ, যদি আমরা কিছু সাবস্টেন্সিয়াল ডকুমেন্ট যে কোনো কারোর বিরুদ্ধে দিই, এবং যেখানে কিনা তার কিছু সারবত্তা দ্বারা প্রাইমা ফেসি পাবে, যেখানে কিছু টাকা পয়সা লেনদেন ইত্যাদি ইত্যাদি রয়েছে, ধরো কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট বা এই ধরনের ফিনান্সিয়াল ট্রানজাকশনের, বা কোনো লোক যার মানে আয়ের বাইরে সংগতিহীন সম্পত্তি জমা হয়েছে তার ডকুমেন্ট যদি ইনকাম ট্যাক্সে দিই, তাহলে রামশ্যাম যদুমধু যে কোনো কারোর কথাই ইডি যেতে পারে, ইনকাম ট্যাক্স যেতে পারে। এটা একদম এর মধ্যে কোনো লুকোচুরির ব্যাপার নেই, এটা একদম ভারতের সংবিধান স্বীকৃত। এক। দু নম্বর কথা হচ্ছে, আমি আস্তে আস্তে শুনছিলাম তুমি একটা প্রশ্ন করছিলে যে আমাদের সরকারের সময় দলের মধ্যে ব্যবস্থা হতো কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ব্যবস্থা হতো কিনা। নির্মাল্যদা এবং জগন্নাথ দাও সেই সময় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আমি ওদের উপস্থিতিতেই বলছি। ধরো তোমার একটা উদাহরণ দিচ্ছি, পঞ্চায়েত। প্রত্যেক বছর বিধানসভায় পঞ্চায়েত মন্ত্রী হিসেবে সূর্যকান্ত মিশ্র এই তথ্য পেশ করতেন যে বামফ্রন্ট পরিচালিত পঞ্চায়েতও কোথায় কোথায় কি পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে অভিযোগ জমা পড়েছে, সেখানে পঞ্চায়েত দপ্তর থেকে কার কার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, ইনক্লুডিং আমাদের পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদ মেম্বার সহ যদি কোথাও হয়ে থাকে, এবং সেখানে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, এটা বিধানসভায় দাঁড়িয়ে পঞ্চায়েত মন্ত্রী বলতেন, পুলিশের ব্যবস্থার খাতিয়ান দিতেন। এইটা বন্ধ হয়ে যায় 2013 সালের পর থেকে, কেননা ইউনেস্কো স্বীকৃত সবচেয়ে সৎ দল পৃথিবীর তৃণমূল কংগ্রেস যেহেতু তারপর থেকে পঞ্চায়েতগুলো চালাতে শুরু করে দেয় এবং পশ্চিমবাংলার পঞ্চায়েত একেবারে দুর্নীতিমুক্ত হয়ে যায়, সেহেতু আর কোনো পুলিশি ব্যবস্থারও দরকার পড়ে না এবং সে তথ্য দেওয়ারও দরকার পড়ে না। আমি জাস্ট এটা বলে রাখলাম, তুমি যেহেতু প্রশ্নটা কখন করেছিলে আমি বলে রাখলাম। 3 নম্বর কথা, দেখো অনির্বাণ, আমার কাছে ব্যাপারটা না তৃণমূল কংগ্রেসের অন্তর্দলীয় কোন দলের বিষয় এটা নয়। আমি একজন রাজনৈতিক কর্মী, আমাদের কাছে একটা দলের মধ্যে আমরা সবসময় এটা বলে এসেছি, তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল নয়, ওটা একটা মাফিয়া কার্টেল। কতগুলো লোক একটা জায়গায় জড়ো হয় দুটো ক্ষেত্রে, এক যদি সেখানে আদর্শ থাকে, দুই যদি সেখানে মধু থাকে। তৃণমূল করতে কেন লোকে জড়ো হয়েছে সেটা একটা 5 বছরের বাচ্চাও জানে। এইবার তাদের সেখানে কার ববি হাকিমের সাথে অভিষেকের সমস্যা না অভিষেকের সঙ্গে মনে করো পার্থ চ্যাটার্জির সমস্যা, ওগুলো আমার কনসার্ন নয়। আমার বক্তব্য পরিষ্কার দুটো। এক,
যদি ভাইপোর দপ্তর থেকে যে অভিযোগ করা হয়েছে সেটা সত্যি হয়ে থাকে, তার মানে হচ্ছে যে কথাটা আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছিলাম, আমাদের কথা সত্যি, পশ্চিমবাংলার সরকারি প্রকল্প, যে প্রকল্পগুলো নিয়ে এরা বড়াই করে, দেওয়াল লেখে, পোস্টারে লেখে, লিফলেট ছাপায়, সেই প্রকল্পগুলো আসে অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে। মানুষের স্বাভাবিকভাবে প্রাপ্য প্রকল্পগুলো মানুষ স্বাভাবিকভাবে পান না, কোনো না কোনো নেতামন্ত্রীকে টাকা দিয়ে করতে হয়। এক, এবার আমি বলছি যে যদি এই অভিযোগ মিথ্যে হয়ে থাকে, তাহলেও আমরা যে দীর্ঘদিন ধরে যে অভিযোগ করে এসেছিলাম যে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেদের বিরোধীদেরকে সরানোর জন্য মিথ্যে অভিযোগ করেন পুলিশে, এবং পুলিশকে দিয়ে মিথ্যে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ান। এখানে অনুব্রত মণ্ডল নামক একজন মহাপুরুষকে নিয়ে বারবার রেফারেন্স আসছে তার। অনুব্রত মণ্ডলের যে ভিডিও আমরা দেখেছিলাম, বলছেন যে অমুক মেয়েটাকে গাঁজা কেসে অ্যারেস্ট করিয়ে দে, তুলিয়ে দে, তার মানে এইটা খালি অনুব্রত মণ্ডল করে না, তাই তো? আমি বলছি ইদার অফ দ্য টু, ইদার অভিষেকের অফিস থেকে করা অভিযোগটা সত্যি, সেক্ষেত্রে তৃণমূল চোর। দুই, অভিষেকের অফিস থেকে করা অভিযোগটা মিথ্যে, সেক্ষেত্রে যাদেরকে ওরা টার্গেট করে তাদেরকে ওরা পুলিশকে দিয়ে মিথ্যে অভিযোগে তাদেরকে হেনস্থা করে, ডিনাই করেনি। এবার আমি কেন বলছি, অনির্বাণ যে কথাটা বলছে, আমি ইডির চার্জশিট পড়িনি, এবং সত্যি কথা বলতে ইডি সিবিআইয়ের মতো কেলানের সংগঠন আমি আমার জীবনে দেখিনি। আমি এটা আক্ষেপের সঙ্গেই বলছি আজকে, যেমন হ্যাঁ ভাই তোমার ডিসক্লেমার, আমি আমার দিক থেকে বললাম। কিন্তু আমি একটা কথা বলছি, আমি এটা জানি না, অনির্বাণ বলছি যখন নিশ্চয়ই সত্যি বা পড়েই বলছে যে 2009 থেকে অনুব্রত টাকা নিচ্ছে, 2015 গরু পাচার করবে বলে, এরকম হয়তো চার্জশিটে মেনটেন্ড আছে, হয়তো নিশ্চয়ই বলছে, যখন ও একটা রেসপন্সিবল ছিলেন সেটা পরেই বলছে। আমি বলছি আমরা কি এক্ষেত্রে দেখলাম না, কদিন আগে আমাদের পার্টির এক নেতাকে, কলতানকে গ্রেপ্তার করা হলো, যে সে নাকি ওই ডাক্তারদের ধর্ণা মঞ্চে বিরাট নাশকতা করার পরিকল্পনা করছে, করে তারপর হাইকোর্টে যখন কেসটা উঠলো, পুলিশ কি সেখানে বা সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কি তথ্য দিচ্ছে, ওই সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে যে ধর্ণা চলছে গত 6 দিন ধরে, তাতে হামলা করার জন্য নাকি 6 মাসে 171 বার কলতান ফোনে কথা বলেছে। মানে চিন্তা করো, 9 সেপ্টেম্বর যে ধর্ষণের ঘটনাটা ঘটবে, 9 অগাস্টে ধর্ষণ এবং খুনের ঘটনাটা ঘটবে, তারপরে তাই নিয়ে এত কাণ্ড হবে, এত মিটিং মিছিল হবে, ডাক্তাররা লালবাজার যাবে, সেখানে বিচার পাবে না, একদিন তারা স্বাস্থ্য ভবনে যাবে, সেখানে তারপর রাস্তায় বসে পড়বে। মানে এই ঘটনাগুলো যে সেপ্টেম্বর মাসে ঘটবে, এটা গত মার্চ মাস থেকে কলতান জানতো, এবং 171 বার ফোনে কথা বলে পরিকল্পনা করছিল ভাঙচুর করার। সুতরাং হ্যাঁ, এবং 500 টাকার বেলবন্ড খালি নয়, রক্ষা কবচ শুদ্ধ বেলবন্ড, যে ওকে আর কোয়েশ্চেনও করা যাবে না। সুতরাং এইগুলো কিন্তু আমরা দেখছি। তাই তৃণমূল কংগ্রেসের মধ্যেকার অন্তর্দ্বন্দ্বের এই রসাত্মক আলোচনায় না গিয়ে আমি পরিষ্কার এটা ডিমান্ড করছি যে দুটোর মধ্যে কোনটা সেটা টাইম বাউন্ড ফ্রেম আমাদেরকে জানানো হোক। ববি হাকিম তার অফিস চোর, নাকি অভিষেকের অফিস থেকে বিরোধীদেরকে মিথ্যে কেসে অ্যারেস্ট করানো হয়, কোনটা? বেশ, এই আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনারই দলে, আপনারই সঙ্গী, আপনার একই দলের নেতা আপনাদের কৌস্তব চট্টোপাধ্যায়, তিনি আমাকে একটা মেসেজ করলেন যে পুকুর বোঝানো আটকে ছিলেন বলে তার নামে এবং নিহারবাবু আপনাদের কাউন্সিলর, দুজনের নামে একটা পুলিশের পর্ণশ্রী থানা কেস দিয়েছে, এবং আজকে তাদেরকে কোনো নোটিশ না দিয়ে, তাদেরকে না জানিয়ে আজকে আলিপুর আদালতে দেখানো হয়েছে যে তিনি এবং নিহার ভক্তের দুজন নাকি পলাতক। কৌস্তব বলছেন, আমাকে প্রশ্ন করছে এটা কি কলকাতা পুলিশ, নাকি এটাকে স্কটল্যান্ড ইয়ার্ড বলবো না কালীঘাট ইয়ার্ড, এটা তাদের রাজনৈতিক কথা। কিন্তু কৌস্তব যে আরেকটা প্রশ্ন করেছেন যে আজ বেহালার যে জনপ্রতিনিধি স্কোয়ার ফিটে টাকা চাইলেন প্রকাশ্যে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে, পুলিশ কিছু বলবে না? সেই জনপ্রতিনিধির একটা কথা আছে, তিনি কি বলছেন একবার আপনাদের শোনায়, খুব ছোট্ট 15 সেকেন্ড, তারপর আমি রুবিদি আপনার কাছে আসছি। সেই জনপ্রতিনিধি ছন্দা সরকার, 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কলকাতা পুরসভার, কি বলছেন শুনুন। বদনাম করার চেষ্টা করছে, আমি যাদের বিরুদ্ধে গিয়ে প্রোটেস্ট করেছি, যারা অন্যায় করেছে, সেই আমার হয়তো দলের লোকে কারোর স্বার্থে ঘালে গেছে। তিলক ভট্টাচার্য আছেন, তৃণমূল দল করে, আমার সামনে দিদি দিদি করে, পিছনে আমার ছুরি মারে। আমার ধারণা সবাই শুনতে পেয়েছেন, ছন্দা সরকার বলছেন তার দলের ভিতরে কিছু কর্মী জগন্নাথবাবু আপনার দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেন, এবং তারাই নাকি এইসব ফোন টোন ট্যাপ ট্যাপ করে ইত্যাদি করে তাকে ফাঁসিয়ে দিয়েছেন। এখন আমি কেন বললাম, কেন দেখালাম, রুবিদি আপনি তো নতুন দল তৈরি করেছেন আপনারা, আমি যতটুকু জানি আপনারা কর্পোরেশন ইলেকশনে লড়বেন, কিন্তু আপনি ভাবুন, আপনি যে কর্পোরেশন ইলেকশনে লড়বেন, কলকাতা পুরসভাতেই লড়বেন, হয়তো 6 মাস পরে বা 2 বছর পরে, যাই হোক যবেই লড়ুন, আপনি ভাবুন আপনি এমন একটা সময় দল তৈরি করেছেন এবং একটা সময় লড়বেন যখন কর্পোরেশনের কাউন্সিলর থেকে কর্পোরেশনের মেয়র পর্যন্ত একই অভিযোগে বিদ্ধ, তোলাবাজি হচ্ছে, এবং প্রত্যেকেই বলছেন কেউ ফাঁসিয়ে দিচ্ছে, এবং তার দলের লোকই ফাঁসিয়ে দিচ্ছে। এই সময়টাতে নির্বাচন লড়তে কেমন লাগছে? আপনাকে কেউ ফাঁসিয়ে দেবে না তো আবার আপনাদের দলকে, রুবিদি? আচ্ছা, নির্বাচন আদৌ হবে কিনা সেটা তো বিষবাও জলে, সে নিয়ে তো পরে কথা বলা যাবে। যদি হয় তাহলে তো সবার পক্ষেই মঙ্গল। আমি এবার মেইন পয়েন্টটা যেটা আপনি আলোচনা করছেন সেটাতে আসছি। প্রশাসন কি করে, প্রত্যেক দিনের ভয়াবহ, সকালবেলা উঠে না প্রত্যেক দিনের ভয়াবহতাটা দেখে ওরা ঠিক করে নতুন কি নাটক সেদিন মঞ্চস্থ করবে, যাতে করে ওই জিনিসটা যেটা চলছে সে আবহাওয়াটাকে কতভাবে ঢাকা যায়।
এখানে আজকে যে নিউজটা যে খবরটা বেরিয়েছে তাতে করে আমার মনে হচ্ছে এখানে মাননীয় অভিষেক ব্যানার্জির একটা ইমেজ বিল্ডিং এর ব্যাপার রয়েছে। মানে হচ্ছে ওই নো ননসেন্স, নো করাপশন, আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নই, দুর্নীতির একটা পরিষ্কার ছবি। এখানে মনে রাখতে হবে কিছুদিন আগে কোর্টে থেকে উনি কিন্তু কোনো রক্ষা কবচ পাননি, ওনাকে যে কোনো সময় ডেকে পাঠাতে পারে। তাই জন্য তার আগে উনি এটা দেখিয়ে দেওয়া যে আমি কিন্তু একটা নো করাপশন, আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই, যেখানেই দুর্নীতির গন্ধ অব্দি পাই আমি সঙ্গে সঙ্গে সেখানে অ্যাকশন নিই। এটা 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 একদম উনি এস্টাবলিশ করতে চাইছেন ওরা। কারণ মনে রাখতে হবে আমাদের যে এই তৃণমূলের মধ্যে কিন্তু একটা এই নব্য তৃণমূল, একটা ওদের একটা মডার্ন কনসেপ্ট অফ তৃণমূল, আর একটা পুরনো তৃণমূল যারা আগের যারা রয়েছেন প্রাজ্ঞ তারা সমস্ত রয়েছেন আর কি। এই যে ওদের একটা দ্বন্দ্ব রয়েছে, নতুন তৃণমূল পুরনো তৃণমূল। তো নতুন তৃণমূল যাকে যে রিপ্রেজেন্ট করছে থাকুক না থাকুক অন্তত সেটা তো একটা তো ডিফারেন্স হচ্ছেই। তাহলে এই জিনিসটা আজকে তো নতুন মেয়রের সঙ্গে ঝামেলাটা হয়নি, এর আগে পার্কিং নিয়েও আমরা দেখেছি ঝামেলা তৈরি করেছেন। এবং সেটা কে করেছেন? এই একই দুজন মানুষ ছিলেন, সেখানে তারা এই ঝামেলাটা তৈরি করেছেন। এবং এই যে ওদের মধ্যে যে একটা কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা কিন্তু পরিষ্কার আসছে। তার কারণ হচ্ছে একজনকে দেখানো হচ্ছে যে ইনি পুরনো তৃণমূল, দেয়ারফর যত করাপশন যত দুর্নীতি এদের হতে পারে পুরনোর সেকশন, নতুনটা ভালো হবে। উনি নতুনটা দেখাচ্ছেন যে আমরা যেহেতু নতুন নব্য তৃণমূল, এইটা হচ্ছে কিন্তু একদম করাপশন ফ্রি, আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই, কোনো মিথ্যে কোনো দুর্নীতি কোনো রকম কোনো চৌর্যবৃত্তি কোনো কিছুর সঙ্গে যুক্ত। এই ডিফারেন্সটাকে ক্লিয়ারলি বোঝানোর জন্য, না হলে পরে কি দরকার ছিল পুলিশ ডাকার? এটা তো আমরা সবাই জানি। পুলিশ না ডেকে ডাইরেক্টলি মেয়রের সঙ্গে কথা বলা যেত না, তাহলে তো ব্যাপারটা মিটে যেত। নির্মলা বাবু হাত তুলছেন। নির্মলা বাবু দাম এটা কি নবজোয়ার সেকেন্ড পার্ট? না আমি দুটো জাস্ট কোয়েশ্চেন করছি। একটা হচ্ছে অনির্বাণবাবু আপনার নামে কিংবা আমার নামে কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যদি কেউ টাকা তোলে, দোষটা কার? যে তোলে না যার নামে তোলে তার? আপনি প্রথমে আমার না এটা এক বেশ। দ্বিতীয় কথা, কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের সার্ভে বন্ধ করে দিয়েছে। আইপ্যাক কার তৈরি? আইপ্যাককে কে এখানে এনেছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যে সার্ভে করছিল সেই সার্ভে থেকে তাকে সরে আসতে বলা হয়েছে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছেন। সুতরাং আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা তৃণমূলের দলীয় কোন্দল এই অবস্থায় ছেড়ে দিলে হবে না। জিনিসটা হচ্ছে এই সব কিছুর মাথায় যিনি বসে আছেন, আজকে তার নামেও যদি তার যারা সেক্রেটারি আছে তারা যদি টাকা তোলে, আলটিমেটলি তার ওপরেই জিনিসটা যাবে। সুতরাং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় শেষ আমাকে শেষ করতে প্রমাণ করতে হয় ঘাড়ে কটা মাথা থাকতে পারে যে সে এমনিতে ঘাড়ে মাথা না থাকলে সম্ভব নয়। এক লাইনে জগন্নাথ বাবু, এক লাইনে আমার সময় শেষ। না জানলে তার ঘাড়ে কটা মাথা আছে? কালী শঙ্কর বন্দ্যোপাধ্যায় যে ওএসডি, তিনি একজন ডব্লিউবিসিএস অফিসার। এই ধরনের একটা মারাত্মক অভিযোগের পর প্রথম কাজ যেটা হয়, ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করে। খবর পাওয়া যাচ্ছে নবান্ন থেকে বলে দেওয়া হয়েছে নো ডিপার্টমেন্টাল প্রসিডিংস, মানে সেনাপতির যে তোলা অভিযোগ পুলিশে এফআইআর, নবান্ন বলছে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে না, মানে কোনো ব্যবস্থাই নেওয়া হবে না। বেশ, তাহলে কি আবার নতুন করে ইডি বা সিবিআই তে খবর দেওয়া হবে? আমি জানি না। জগন্নাথ বাবু, তাপস রায়ের যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল সেই অভিজ্ঞতার সম্মুখীন কালীশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বা ববি হাকিমের ঘনিষ্ঠ কাউকে হতে হবে কিনা, কিন্তু আপাতত আপনাদের কাছে যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর ফেসবুকে। নতুন পুরনো দ্বন্দ্বে গাড্ডায় তৃণমূল, এই দুর্নীতি নিয়ে দ্বন্দ্ব তৈরি করতে গিয়ে অথবা সত্যি সত্যি কোনো দ্বন্দ্বের মধ্যে যদি তৃণমূল পড়ে থাকে, 92% বলেছেন হ্যাঁ, 8% বলেছেন হ্যাঁ না। এক্স হ্যান্ডেলে পরিসংখ্যান, নতুন পুরনো দ্বন্দ্বে গাড্ডায় তৃণমূল, এখানে 100% মনে করছেন হ্যাঁ। এই দ্বন্দ্ব দেখানোর জন্য হয়ে থাকে তাহলেও নতুন পুরনো এই দ্বন্দ্বে গাড্ডায় তৃণমূল 100% মনে করছেন না, কেউ মনে করছেন না। ইউটিউবের পরিসংখ্যান, একেবারে ফেসবুকের যা পরিসংখ্যান দেখেছিলাম সেই পরিসংখ্যান, এখানেও 92% মনে করছেন হ্যাঁ, 8% মনে করছেন না। অর্থাৎ ভালো হোক খারাপ হোক, কারোর ভাবমূর্তি উজ্জ্বল হোক, কারুরটা খারাপ হোক, সত্যিই কোনো ক্ষমতার দ্বন্দ্বের খেলে দেওয়া তাস হোক, আপাতত এই মুহূর্তেই নতুন পুরনো বা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান যাই হোক না কেন, সব থেকে বেশি গাড্ডায় কিন্তু তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় হন অথবা আইপ্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিযুক্ত, যারা তৃণমূলের স্ট্র্যাটেজি ঠিক করবেন, তারা কি স্ট্র্যাটেজিটা এবার বদলাবেন? এই স্ট্র্যাটেজি কি আর কাজে দিচ্ছে? মনে হয় নবজোয়ার 2 আর পাবলিক খাচ্ছে না। অনিবার্য রক্তিমান এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।